জীবনের গল্প শুনি আমরা মাঝে মধ্যেই। গল্প শুনতে শুনতে আমরা সবাই নিজেদের জীবনের কথাই ভাবি, মিলিয়ে নিতে চাই, সমস্যার সমাধান খুঁজি। কাউকে বলতে না পারা, সারা জীবন বয়ে বেড়ানো প্রশ্নের উত্তরের অপেক্ষা করি। কখনো কখনো বলিয়ে হঠাৎ থেমে যান, বলেন এরপর আমি আর জানি না। এভাবে কিছু কিছু গল্প পুরোটা জানা হয় না। যে গল্পটা শেষ হয় না, ওইটা কি আসলেই কোনো গল্প? এই গল্পটা শফিকের। এইটা শফিকের জীবনের প্রধান গল্প, যা এখন বলা যায়, কারণ গল্পটার একটা শেষ আছে। গল্পটা শুরু হয় নতুন এক চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে। অথবা তারও আগে। বিজ্ঞাপনের ভাষা দেখেই শফিক দরকার না থাকলেও একটা নতুন চাকরির ইন্টারভিউতে যাবার সিদ্ধান্ত নেয়। শফিকের অদ্ভুত অনুভূতি হয়। শফিক উষ্ণ হয়ে ওঠে। তার মনে হয় বাদলের কথাই ঠিক। শফিক কখনোই ধানমন্ডি লেকে যায় না, কিন্তু ওই দিন কেন সে গিয়েছিল শফিকের ঠিক মনে নেই। জরুরিও না। শফিক, কিন্তু বাদলের সাথে দেখা হয়ে শফিকের ভালো লাগে। বাদল 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 কলেজে থাকতেই কবিতা লিখত। শফিকের অবাক লাগতো। কবিতা লেখা ছেড়ে দিছি সেই কবে। কেন? ভালো কবিতা লিখতা। তুমি কি আমার কবিতা কিছু বুঝতা? বুঝি না বুঝি, বুঝতাম যে ভালো কবিতা হচ্ছে। একসময় দেখলাম নিজের কবিতা আমি নিজেই বুঝি না, তাই বাদ দিছি। এখন গল্প লিখি। বাহ, আর কি করো? কি করবো আর, লিখি। তুমি একটু খোঁজখবর রাখলে বাদল হাসনাইন নামটা পরিচিত লাগতো তোমার। আমারই বোঝা যাচ্ছিল, তুমি তো বিখ্যাত লোক। না, ভালো লাগলো। এই তুমি তো স্কাউটিং করতা, তাই না? কত দূরে দূরে যাইতা, আমার সাহস হইতো না। শফিক অনেকদিন পর ওর এক বন্ধুকে ফিরে পেল। ওর ভালো লাগে। ওদের এক ধরনের নিয়মিত যোগাযোগ তৈরি হয়। শফিক নিজের জীবনের কথা ভাবে। বাদলের কথা মনে পড়ে শফিকের। বাদল একটা গল্প লিখতে চায়, যে গল্পের কোনো শুরু নাই, শেষও নাই। শুরু নাই শেষ নাই এরকম গল্প লেখা কি আসলেই সম্ভব? উপন্যাসে তো সম্ভব বলে মনে হয়, গল্পে ট্রাই করে দেখতে চাই। জানি না, দেখি। গল্প তো শেষ হয়। আরে না, একসময় ছেড়ে দিতে হয় বলে ছেড়ে দেয়। 5000 পৃষ্ঠার বই তো মুশকিল, তাই না? লেখাও সম্ভব না, পড়াও অসম্ভব। খেয়াল করো নাই, জীবনের কোনো গল্প কোনো প্যারায় হালায় শেষ হয় না, ফিরে ফিরে আসে। শেষ না হলে কি এটাকে গল্প বলা যাবে? কি বলা যাবে এই নিয়ে কিন্তু আমরা দিন পার করে যাই। ওই দিন প্রথম দেখাতেই যারাকে চিনতে পেরেছিল শফিক, তা না। এটা কি যারা, নাকি অন্য কেউ? যারার মতো দেখতে, 14 বছর কম সময়ে না। শফিক কি ভুল ভাবছে? শফিক ওর কাঁপুনি থামাতে পারে না। ও ইন্টারভিউ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায়। ভাবতে ভাবতে মনে হয় ওর চেহারায় এতদিনের দারিদ্র্যের ছাপ পড়েছে। এমনিতেই ও অনেক বেশি ঘামে।
কিন্তু গন্ধ পেয়ে শফিক নিশ্চিত হয় জারার চারপাশে সবসময় শেফালি ফুলের ঘ্রাণ থাকত, এখনো আছে। শফিক ভাবে এই চাকরিটা ওর পেতেই হবে। ওর গল্পটা আবার ফিরে আসছে। নতুন চাকরিটা শফিকের হয়ে যায়, বেতনও খানিকটা বাড়ে, কিন্তু শফিকের আনন্দ অন্য জায়গায়। তার মনে হয় বাদলের কথাই ঠিক, ওর জীবনের গল্প আবার ফিরে এসেছে। বলো কি, ওই যারা? ওই যারাই। আসলে অদ্ভুত ছিল কিন্তু মেয়েটা, আসলেই তোর কোনো খোঁজ খবর জানি না। কয়েকদিন ছিল কই? বিস্তারিত জানি না, কোইন্সিডেন্স দেখলাম আমি সেই জারার কোম্পানিতে চাকরি করি। মানুষের জীবনে এগুলো লেগেই আছে, বুঝছো? কিছু আমরা নোটিস করি আর কিছু করি না। এই যেমন ধরো তোমার সাথে আমার দেখা, এটাও কিন্তু একটা কোইন্সিডেন্স। খুব তো খুশিও না, বুঝছো? আচ্ছা, তোমার চুল পাকছে কেমনে? পাকে নাই, পাকাইছি। সব পেশারই একটা ইউনিফর্ম আছে। বিদায় বলো না, বলো না, আগুন মায়া শুধু ছলো না, ছলো না, কনক রাতি চলে যায়, যায় রে, বনের পাখি গাই বলো না, বলো না, আগুন রাতি শুধু ছলো না। মাহমুদ ভাই, কপিটা দেখেছিলেন? কিন্তু লেখাইতে একটু ঝামেলা আছে, আমি তো আসলে ঠিক করার সময়ও পেলাম না। আপনি একটা কাজ করেন, আপনি ওই ম্যাডামকে দেখান, উনি তো এমনি হাত দিবেন, আমি আর ঠিক নাই করি। হ্যাঁ, বনের পাখি গাই বলো না, বলো না। শফিক নানা জায়গায় কোইন্সিডেন্স দেখতে শুরু করে। শফিক ভাবতে শুরু করে এইগুলো ওর জন্য শুভ লক্ষণ। আপনার বাংলা লেখাটা খুব ভালো, ইমপ্রেসিভ, কিন্তু ইংরেজিটা ইদানিং এভাবে লেখা হয় না তো। আমি শিখে নেব। অসুবিধা নেই, আমি শারমিনারটা দিয়ে কাজ চালিয়ে নিব, তারপর একটু ব্রাশ আপ করে নেব। তবুও আমি চেষ্টা করব। আসলে এরকম পরিবেশে না থাকলে ঠিক জিনিসগুলো আসে না। আমার মনে হয় আমি পারব। শফিক নিজের চেহারা আর পোশাক নিয়ে সচেতন হয়ে পড়ে। ও কোন পরিবেশ থেকে এসেছে তাকে দেখে নিশ্চয়ই বোঝা যায়। ও খেয়াল করে জারার কলমের রঙও নীল। ও ভাবে জারাকে আজকে কথাটা বলা যায়। আপনি মনে হয় আমাকে চিনতে পারেন। কোনো লাভ নেই। মানে মানে ম্যাডামকে দেখে কথা শুনে যা মনে হয় উনি কিন্তু আসলে তা না। উনি কিরকম? সে তো লম্বা স্টোরি। দেশে ছিল না অনেকদিন, হঠাৎ কাউকে কিছু না বলে দেশে চলে আসে। হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়েছে কিনা তাও ঠিক নেই, হাজবেন্ডের খবর রাখে না। তো তো আর কি, হাজবেন্ডের দেশে আত্মীয় স্বজন এসে ঝামেলা করেছে, হাজবেন্ডের খবর নেই। হাজবেন্ডের খবর নেই তো জারার, মানে
ওনার কি দোষ? সেটা আরেকদিন বলবো। আচ্ছা, সন্ধ্যাবেলা কি করেন আপনি? তেমন কিছু না, এই বাদল হাসনাইনের সাথে আড্ডা দিই মাঝে মধ্যে। ওটা আবার কি? বাদল হাসনাইন বিখ্যাত লেখক। আপনাকে দেখে তো সেরকম মনে হয় না। কিরকম মনে হয়? সেটা আরেকদিন বলি। মজার গল্প তো। জামাইয়ের কি হলো? খুনটুন করে আসে নাই তো? তুমিও না গল্প বানাও, আমার মনে হয় লোকজন বাড়ায় বলে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, লোকজন আসতেছে কোত্থেকে? মানে যারা নিজে বলে নাই তোমারে? তা না, মানে অফিসে অনেক ধরনের গুজব রটে না। তাই বলো, সবাই গল্প বানায় বুঝলা। তাই তো দেখি। ঠিক আছে। তো এখানে কেমন লাগছে কাজ করতে? বেশ ভালো। সবে তো আমরা শুরু করলাম, সবে এফর্ট দিলে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি ফার্মটা অনেক বড় হয়ে যাবে। আমি নিজের ফর্ম মনে করে কাজ করছি, নতুন বছরে নতুন উদ্যম। ও রাইট, এটা ওখানে যাবে। একটু কিছু বলবেন? বলবো? হ্যাঁ বলবেন তো অবশ্যই। মনে ঝামেলা রেখে তো আর কাজ করা যাবে না, আফটার অল আমরা একটা পরিবারের মতো। ঝামেলাই বটে, সত্যি বলবো। পরে বলতে চাইলে থাক তাহলে। না থাক, এখনই বলি। আপনি বোধহয় আমাকে চিনতে পারেন। আপনাকে কি আমার চেনার কথা? তা তো কথা। কোথায় দেখেছি বলুন তো? সেটা তো আপনি আমাকে বলবেন। আপনার সাথে আমার পরিচয় হয়েছিল তাই না? তা তো বটে। স্ট্রেঞ্জ, আমার মেমোরি তো শার্প, কিন্তু আপনাকে মনে করতে পারছি না। মনে পড়েছে, আপনি ল্যাবরেটরির ম্যানেজার ছিলেন। বলবেন না, আমার ঠিকই মনে পড়বে, আমার ঠিকই মনে পড়বে। শফিক সাহেব, কোনো কিছু ম্যাডামকে দেখানোর আগে আমাকে একটু দেখিয়ে নিন। দেখাই তো মাহমুদ ভাই। দেখান, কিন্তু আমি কিছু বলার আগে তো ম্যাডামের রুমে চলে যান। মহিলার কিন্তু বয়স অনেক কম, অনেক বচানি, বাবেরও টাকা পয়সা আছে। কোনদিন এমন ঝাড়ি খাবেন না। আমি শফিক। আমি শফিক। আপনার নাম যে শফিক তা তো আমি জানি। ওর মনে হচ্ছিল নাম বললেই যারা ওকে চিনে ফেলবে। ওর নিজের চেহারা তো একটু বদলেছেই। তাই তো। আপনার নিউ কলোনির কথা মনে আছে? মনে থাকবে না কেন? আমি ওখানে আড্ডা দিতাম। যদি থাকতাম লালমাটিয়া, ঘুমের সময়টা ছাড়া বাকিটা সময় আপনাদের কলোনিতেই থাকতাম। কাদের সাথে ঘুরতেন? রফিক, ইনাম, শাহেদ। এই আমি আপনাকে চিনেছি। এই আপনি খুব ভালো ফুটবল খেলতেন। না, ফুটবল খেলতো রফিক। উর্মি, দোলা, আয়েশা, মার্টিনেদের বন্ধু ছিলেন আপনি। আমি ওয়েট বলবেন না, আমি ঠিকই রিকালেক্ট করতে পারবো।
অনেকদিন পরে নাটক করা হচ্ছে, কিছুটা একটু ভয় পাচ্ছি। তার উপরে আবার মহিলা হাসান সাবেরের গল্প অবলম্বনে একটা নাটক। তো প্রথমে স্ক্রিপ্টে পড়ে ভালো লেগেছে, এবং শুধু ভালো বললে ভুল হবে, ভীষণ ভালো লেগেছে। তোমার বইটা পড়লাম, বেশিরভাগই মাথার উপর দিয়ে গেছে, চরিত্রগুলো অদ্ভুত। তুমি এত লোকের সাথে মিশছো? আরে না, আমি তো ওই অর্থে কারোর সাথেই মিশি না। তাহলে লিখো কেন? স্মৃতি থেকে। একটা চরিত্রকে সবচেয়ে ভালো বোঝা যায় দূর থেকে। প্রত্যেকটা চরিত্রের একটা নিজের দানা থাকে, বুঝলাম। ওইটা চিনতে পারলে বাকি কাজ সোজা। কিন্তু চরিত্র তো বদলায়। না, বাইরেটা বদলায়, দানা বদলায় না। যারা কেমন? সহজ, মেষরাশি জাতকরা যেমন হয়। বিশ্বাসী? ওটা তো আমিও জানি, তুমি ওসব বিশ্বাস করো না? বিশ্বাসও করি না। বলো না আমার বার্থডে তোমার মনে ছিল। তা ছিল, ফেসবুক আবার মনে করি। চাপা। আপনি যা ইচ্ছে ভাবতে পারেন। আপনি কেন? তুমি নিশ্চয়ই ছোট হলে আমাকে তুমি করে বলতা। সেটা বলতাম। তাহলে তুমি করে বলো। থ্যাংক ইউ ফর দ্য গিফট। তুমি করে যে বলবো, তুমি তোমাকে মনে করতেই পারলে না। তোমার মনে আছে আমরা তোমার জন্য ফুল পেড়ে আনতাম? বেশ মনে আছে। আমি সবচেয়ে বেশি ফুল পেড়ে আনতাম তোমার জন্য, সবসময়। ফুলের কথা তো মনে আছে, কিন্তু তোমার কথা যে কেন মনে পড়ছে না, একটু সময় দাও, ঠিকই মনে পড়বে। শফিকের মনে হয় ওর গল্পটা একটা অন্ধকার টানেলে আটকে গেছে। এর দ্বিতীয় পর্ব আর শুরুই হচ্ছে না। ও ভাবে ও কি জারাকে আরো কিছু ঘটনা মনে করিয়ে দেবে? তাতে নিশ্চিত জারার মনে পড়বে ওর কথা। আমার মনে হচ্ছে আমরা এই কাজটা পাবো। একটু লাকও লাগে ব্যবসার জন্য, দেখা যাক। ও, আমি তোমাকে চিনেছি। তাই? তুমি কবিতা লিখতে, চিত্রা তোমাকে খুব পছন্দ করতো। কবিতা লিখতে বাদল? এটাও বলো না। বাদল হাসনাই, ও চিত্রাকে একটা চিঠি লিখেছিল, আর সেই চিঠি পড়ে চিত্রার যে কি কান্না। কেন কান্না? কেন? চিত্রা বাদলকে বিয়ে করতে পারতো না, ওদের ধর্ম আলাদা। আমরা সেই চিঠিটা পড়েছি, সেখানে কিন্তু প্রেমের কোনো কথাই ছিল না। দেশ নিয়ে কথা ছিল, পলিটিক্স নিয়ে কথা ছিল, আরো কত কি, আমেরিকার ইম্পেরিয়ালিজমের কথা ছিল। এর মধ্যে কান্নার কি আছে? নিশ্চয়ই চিত্রা কিছু বুঝতে পেরেছিল। ওই বয়সে আমাকে কেউ চিঠি লিখলে আমিও কাঁদতাম। তোমার মতন সেদিন আমারও হঠাৎ করে বাদলের সাথে দেখা। আমি প্রায় আড্ডা দিই। ও অনেক বড় লেখক, অদ্ভুত অদ্ভুত সব কথা বলে। বাদলের না ক্যান্সার ধরা পড়েছিল, এখনো বেঁচে আছে। আশ্চর্য। দেখেছো, আমার মেমোরি কিন্তু অনেক শার্প, সো তোমাকেও আমি মনে করতে পারবো। শফিক সাহেব দেখেছেন,
কি আছে? আর একটু মনোযোগ দিলেই বুঝতে পারবেন। পাত্র চাই বিজ্ঞাপন দিয়ে আমি কি করব? আরে বাবা, এটা আপনার না, ম্যাডামের পাত্র চাই বিজ্ঞাপন। এখানে তো কোনো নাম লেখা নেই, তুই বুঝলেন কিভাবে ব্যাপার? বোঝা যায়, অনেকদিন ধরে তো দেখছি তুই একজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে, কিন্তু কোনো রেজাল্ট নেই। নজর রাখার দরকার কি? বলবো সন্ধ্যায় কি করছেন? কি ব্যাপার, তুমি এখন অফিসে? বৃষ্টিতে আটকে গেছি। ওয়াহিদ তারেকের কথা অলরেডি বলেছি, তার পরিচালনায় কাজ করা হয়নি এর আগে। তার অনেক প্রশংসা আমি শুনেছি, তো সৌভাগ্য হচ্ছে যে তার ডিরেকশনে একটা কাজ করা হবে। বসো। এর মাঝে কোথাও বেড়াতে গেছিলে? না, কোথায় বেড়াতে যাব? তোমার মনে হলো কেন এটা? তুমি আর উর্মি তো খুব ঘুরে বেড়াতে পছন্দ করতে। তোমরা খুব ঝগড়াও করতে। তা তো হতোই। কাজটা পেলাম না। বলো কি? শেষ চেষ্টা করার জন্য ওদের অফিসে গিয়েছিলাম, দিল না। অসুবিধা নেই, কাজ তো আরো অনেক আছে। এই কাজটা আমরা সবচেয়ে ভালো করতে পারতাম, কিন্তু ওরা দিবে না। মেজাজটা তো খারাপ হয়ে আছে না? তোমার মেজাজটা আগের মতোই আছে। একবার তুমি আর উর্মি ঝগড়া করে 14 দিন কথা বলবে। আশ্চর্য, এটাও মনে আছে? তুমি যখন পাড়া ছেড়ে চলে যাও তখন আমি ছিলাম না। তুমি উর্মিকে আমার কথা জিজ্ঞেস করেছিলে, আচ্ছা এখন আমাকে মনেই করতে পারছো না। আশ্চর্য ব্যাপার না? আসলে আশ্চর্যের ব্যাপার। বিজনেস নিয়ে বহুত বেশি ডিস্ট্রাক্টেড হয়েছে আমি। একটু ঝামেলা মুক্ত হয়ে গেলে ঠিকই পারবো। মাথার ভেতর বুকের কাছে আধার নামে ধীরে ধীরে পাথর স্মৃতি পড়ে থাকে, গা মোচড়ায় অন্ধকারে। কুয়াশায় আচর কাটেনি, অন্ধ রাস্তায় কথাগুলো নিভে গেছে, চোখের কিনারায় মায়া মিথ্যে, আলো মিথ্যে, মিথ্যে ঘাসের প্রাণ, সিঁড়ি মিথ্যে, ফুল মিথ্যে, মিথ্যে তালুর গ্রাম। এই দেয়ালের অপর পাশে তুমি থাকো আমার হয়ে, এই আড়ালের অন্য পাড়ে। তোমার নাকি ক্যান্সার হয়েছিল? আমাকে তো কিছু বললা না। কই, মনে পড়ছে না তো?
ক্যান্সার হয়েছিল একদম মনে পড়তেছে না। তুমি না মাঝে মধ্যে মেজাজটা খুব খারাপ করে দাও তুমি। আমি আমার ছোটবেলাটাকে নিয়ে একবার একটা উপন্যাস লেখা শুরু করছিলাম। তো যতদূর মনে আছে কিছুটা গোছানোর পর আমার ছোটো মামাকে পড়তে দিয়েছিলাম। ছোটো মামা আমার চেয়ে বয়সে খানিকটা বড়, আমাদের বাসায় থেকেই মানুষ হয়েছে। তো উনি আমার লেখা পড়ে উনি একবার হাসতে হাসতে বলেন, একবার আকাশ থেকে পড়েন আমি নাকি যা লিখছি সব বানোয়ার। লেখাটা বন্ধ করে দিছিলাম, তবে এখন ভাবছি খাতাটা আবার খুঁজে বের করতে হবে, কারণ আসলে বাস্তব আর বানোয়াটের মধ্যে তেমন কোনো ফারাক নেই। ক্যান্সারের কথা তো কিছু বললা না। কে বলছে তোমাকে? যারা বলছে। যারা সব কথা বিশ্বাস করতে হবে কেন? এই কি অবস্থা? ছাতারই অবস্থা কেন? রিক্সা থেকে নাম থেকে ভেঙে গেছে। মেক্সিকো থেকে কিনেছি $50। কোনো কাজের হলো? আমার তো 150 টাকা। বাহ, একই রকম তো দেখতে, মজার ব্যাপার তো। চাইনিজরা এখন সব এক লাইনে নিয়েছে। হতে পারে দুইটা ছাতা একই রকম হওয়ার কোইন্সিডেন্স শফিককে সাহস যোগায়। সে ঠিক করে ফেলে যারার কাছে নিজেকে চেনানোর চেয়ে আসল কথাটা বলে ফেলা জরুরি, কিন্তু সে শুরু করে অন্য আলাপ। রিক্সা করে আসতেছি, গাড়ি ও গাড়ি তো বিক্রি করে দিয়েছি। সে কি কেন? কেন আবার? অফিস চালাতে হবে না? গতকালই তো বড় একটা অর্ডার। এটাই তো মজার ব্যাপার, গত বৃহস্পতিবার গাড়ি বিক্রি করেছে। আসছে, চল। গুড মর্নিং। শফিকের কি যেন হয়, বাদল এত আজগুবি সব কথা বলে। ও লেখক মানুষ বলতেই পারে। এই কম্পাস 20 বছর ধরে শফিককে উত্তর দেখাচ্ছে। এটাও কি কল্পনা? শফিক ভাবে জীবন বিষয়ে বাদল কিছু কিছু জিনিস বোঝে, কিন্তু স্মৃতি নিয়ে বাদল যা বলে তাও কি ঠিক? মেমোরি আসলে বানানো জিনিস, আমাদের উইশফুল থিঙ্কিং। তোমার কি মনে হয় না আমরা যে যেভাবে চাই ওভাবে বানিয়ে নিই? এই কারণেই আসলে ইতিহাস বলে কিছু নেই, আর এই কারণেই আসলে লেখায় বাস্তবতা বলে কিছু নেই। একটু সোবার, একটু সফট পারফিউম মানুষের পার্সোনালিটিকে আরও বেশি রিপ্রেজেন্ট করে। এবং যদি এমনই হয় যে আমি একজন মানুষকে চিনতে পারি তার ফ্রেগনেন্স দিয়ে, আমার মনে হয় দ্যাটস সামথিং ইউনিক। কিছু বলবে? তোমার একটা নীল রঙের কার্ডিগান ছিল না? ছিল। সেই কার্ডিগানের উপর একটা বাটারফ্লাইয়ের ছবি ছিল। আশ্চর্য, তোমার মনে আছে? তোমার একটা বিড়াল ছিল, বিড়ালের নাম রিটা। সেই বিড়ালের ছবি ছিল তোমার কাছে। কালো রঙের একটা বিড়াল, ছবিটা এখনো আছে আমার কাছে। শফিক ভাবে বাদল তাহলে ঠিক বলে নাই। জারার এসব যদি মনে থাকে তাহলে সব স্মৃতি বানোয়াট না। জারা বিষয়ে শফিকের স্মৃতি, জারা বিষয়ে শফিকের অনুভূতির স্মৃতি বানানো না।
এই দাঁড়াও, আমি তোকে চিনতে পেরেছি। থাক, আমাকে আর চেনার দরকার নেই। সবকিছুই তাই বলে, সবকিছুই চিন্তার বিভ্রম। চিন্তার বিভ্রম না, বোঝার ভুল, মনে করার ভুল। আমরা আসলে একটু আগেই যে ভাবতেছিলাম, কিছুক্ষণ পরেও তা ঠিকঠাক মনে করতে পারবো না। জীবন বয়ে যাচ্ছে আর আমরা আসলে সব ভুলে যাচ্ছি। যা গেছে তাকে আর কখনো ওইভাবে মনে করতে পারবো না। তুমি জাহিদ ভাইয়ের ছোট ভাই না? তুমি জাহিদ ভাইকে চিনতে? হ্যাঁ, উনি আমাকে একদিন বুড়িগঙ্গে নিয়ে গিয়েছিলেন। তারপর কি হলো? ওই একবারই। জাহিদ ভাই ছোট ভাই ছিল মুরাদ, ও খুন হয়েছিল। ও আচ্ছা, তুমি এত সব জিনিসগুলো মনে রেখেছো কিভাবে? কেন রেখেছো? সেটাই বলতে চাচ্ছিলাম। তুমি সত্যি জানতে চাও? অবশ্যই জানতে চাই। আজ আমার মন ভালো, অর্ডারটা পেয়েছি। আমার সব কিছু মনে আছে, কারণ তুমি ছিলে আমার জীবনের আলো। আলো মানে? মেষ রাশির জাতিকারা জীবনকে কর্মচঞ্চল করে রাখতে চায়। অনেক সময় না বুঝেই ক্ষমতার বেশি কাজের ভার নিয়ে নেয়। মেষ নারী বন্ধুবৎসল, কিন্তু মতামত প্রকাশের ক্ষেত্রে ঠোঁটকাটা। আগুন এদের উপাদান বলে প্রেমের ক্ষেত্রে এরা খুবই উষ্ণ এবং আবেগপ্রবণ। প্রেমের বেলায় এরা চরম অবস্থায় বিশ্বাসী এবং ঝুঁকি নিতে পছন্দ করে। মেষ নারী অকৃত্রিম ও সত্য প্রেমের সন্ধান করে। জীবনের অন্য ক্ষেত্রের মতোই প্রেমের ব্যাপারও নিজেরাই এগিয়ে আসে এবং নেতৃত্ব দেয়। কিন্তু মেষনারীর প্রেমিককে হতে হবে সবল ব্যক্তিত্বের অধিকারী। সুলভ হয়ে গেলে মেষনারী তার প্রেমিকের ব্যাপারে সহজেই আগ্রহ হারায়। মেষনারীর নজর কাড়া সহজ, কিন্তু আগ্রহ ধরে রাখা খুবই কঠিন। এদের চিন্তা বহুস্তর বিশিষ্ট এবং চরিত্রে রয়েছে গোপন গভীরতা। মেষ রাশির জাতিকার সাথে কুম্ভ, তুলা এবং সিংহ রাশির জাতকের মিলন হতে পারে। তোমার রাশি কি? আলো মানে? মাহমুদ ভাই একটু পরে আসবেন প্লিজ। আপনি ওনার বন্ধু বলে তো আমাকে এভাবে বলতে পারেন। মাহমুদ ভাই প্লিজ। সরি। আলো মানে অবলম্বন। আমি তোমাকে ভালোবাসতাম। মানে? ভালোবাসতাম বললে কম বলা হবে। তুমি চলে যাওয়ার পর আমার জীবনে কঠিন একটা সময় আসে। সেটা মামার আশ্রিত এতিম। মামা হুট করে অসুস্থ হয়ে পড়েন। কীভাবে ওনার সেবা করেছে আর নিজের পড়াশোনা চালিয়ে গেছে আমি নিজেও যাই। মামির দিকে, মামাতো ভাই বোনের দিকে তাকাতে পারতাম, পৃথিবীর দিকে তাকানোই বন্ধ করে দিয়েছিল। পৃথিবীতে আমার একটাই আলো ছিল, সে আলোর দিকে তাকিয়ে আমি এতদিন পর্যন্ত বেঁচে আছি। শুধু তোমার কথা মনে করে আমি আমার সারা জীবনটা পার করে দিয়েছি। আচ্ছা, তখন তুমি কেন আমাকে বলনি? তখন যে বলিনি সেটা কিভাবে জানলে? তুমি বললে নিশ্চয়ই আমি তোমাকে ভুলতাম না। আর কোনো মেয়ে এরকম ঘটনা ভুলে না সহজে। এখন মনে হচ্ছে বলা উচিত ছিল, সময় পাইনি। তার আগেই তুমি এলাকা ছেড়ে চলে গিয়েছিলে। আজ এত বছর পর তুমি আমাকে জানালা। আমি তো জানতাম না তুমি কোথায় আছো, হয়তো দরকারও ছিল না। আমি শুধু তোমাকে ভেবেই সারাটা জীবন কাটিয়ে দিতাম। কি অদ্ভুত কোইন্সিডেন্স, তাই না? আসলেই তাই। আমিও খুব অবাক হয়েছিলাম। তোমাকে ফিরে পাওয়ার পর দেখলাম আমাদের জীবন কোইন্সিডেন্সে ভরা। এই শোনো, আমি একটু পরে ফোন দিচ্ছি, একটা ইন্টারেস্টিং গল্পের মধ্যে আছি, পরে শোনাবো। বাই। তোমার কাছে ব্যাপারটা ইন্টারেস্টিং মনে হচ্ছে? মজার না? এত বছর পর দু একদিন ধরে অদ্ভুত সব ঘটনা ঘটছে জীবনে। কি ধরনের ঘটনা? ওসব বাদ দাও, তোমার এই গল্পটাই বলো। এটা তো রীতিমতো থ্রিলিং,
যে কোনো মেয়ের জন্য। তোমার কাছে ব্যাপারটা থ্রিলিং? থ্রিলিং মানে সেই রকম থ্রিলিং। আমি সবাইকে বললে সবাই মজা পাবে। তুমি নিশ্চয়ই কাউকে বলবে না? এই গল্প কাউকে না বলে থাকা যাবে নাকি? দাঁড়াও, আমি এক্ষুনি সবাইকে ডাকছি অফিসে, তারপর বলছি। তুমি সব কি বলছো যারা? আরে এত বছরের একটা গল্প, সবাই শুনে মজা পাবে। আরে যাক, এত কথা না, শোনো, চলো চলো চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা বলবো না। বাই দ্য ওয়ে, শারমিন কিন্তু তোমার এই গল্প শুনে তোমার প্রেমে পড়ে যাবে। চলো, এত লজ্জা পাওয়ার কি হলো? চলো চলো চলো, ওঠো। Hey everyone, listen. শফিক কি ভাবছিল নিশ্চিতভাবে বলা মুশকিল। এলোমেলো হলেও ভাবনাগুলো সম্ভবত খানিকটা এরকম। আমাকে জারার মনে থাকলে কি গল্পটা অন্যরকম হতো? আমি যদি ওকে মনে করিয়ে দিতাম ওর নাকফুল পড়া আর হারানোর গল্প, আমি কি করে খুঁজে এনেছিলাম সবুজ ঘাসের ভেতর থেকে পাথরের ঝিলিক দেখে। যদি জবা ফুলের দিনগুলোর কথা মনে করিয়ে দিতাম, এত কিছু একসাথে একেবারে মানুষ কি করে ভুলে যায়? ওর ওড়নার গন্ধ যে শেফালি ফুলের মতো ছিল, ওইটা আমি কি করে জানলাম? ও কি ইচ্ছা করি আমাকে না চেনার ভান করছে? তাহলে ওর কলোনি ছেড়ে যাবার সময় আমার কথা কেন জানতে চেয়েছিল উর্মির কাছে? কুকুরের দলের ঘটনাটাও বলা যেত। সবাই পালিয়ে যাবার পর যারা ভয় পেয়েছিল, আমিও ভয় পেয়েছিলাম। কিন্তু আমি যারাকে পাহারা দিয়ে দাঁড়িয়েছিলাম, তাড়িয়ে দিয়েছিলাম এক দঙ্গল কুকুরকে। অত সাহসী আমি ছিলাম না, এখনো না। আমার গল্পটা অন্ধকার টানেল থেকে বের হয়ে বিস্মৃতির ব্ল্যাক হোলে ঢুকে পড়ল। বিস্মৃতি এমন একটা জিনিস, এর কোনো প্রতিকার নেই। কোনো প্রমাণ, জোর অথবা দাবি মানুষের মন আর মস্তিষ্ককে ভালোবাসার অনুভূতি আর ফিরিয়ে দিতে পারে না। আমার গল্পটা শেষ হয়ে গেল। কুয়াশায় চোর কাটেনি, অন্ধ রাস্তায় কথাগুলো নিভে গেছে, চোখের কিনারায় মায়া মিথ্যে, আলো মিথ্যে, মিথ্যে ঘাসের প্রাণ, সিঁড়ি মিথ্যে, ফুল